হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অফিসার, তোকে শেষবারের মতো বলছি, আমার পথ ছেড়ে দে, না হলে তোর লাইফ আমি এখানেই শেষ করে দিব। যদি সরে যাওয়ার হতো তাহলে এতক্ষণে সরে যেতাম। কাপুরুষের মতন পালিয়ে যাবি না। আজ হয় তুই মরবি, না হয় আমি মরব। ক্যাপ্টেন প্রহন চৌধুরী কোনোদিন পালায় না, আজকেও পালাবে না। হয় তোকে মারব, না হয় আমি মরব। মরার যদি এতই শখ হয় তাহলে মর। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? শালার বেটাকে মাটির নিচে পুঁতে ফেল। বলতে না বলতেই রফিক মির্জার লোকেরা সেনাবাহিনীর সদস্যদের উপরে আক্রমণ করে বসল। কিন্তু সেনাবাহিনীর সদস্যদের ছেড়ে দেওয়ার পর পাত্র নয়, তারা উল্টো আক্রমণ করলো তাদের উপরে। আর্মির সদস্যরা যখন সন্ত্রাসীদের পরাজিত করতে করতে এগিয়ে যাচ্ছিল, তখন রফিকের পাশে এসে দাঁড়ায় তার বিশ্বস্ত লোক মাহিন। সে রফিক মির্জাকে সতর্ক করে বলে, বস, গাড়ি রেডি আছে, চলুন পালিয়ে যাই এখান থেকে। ওর সাথে এখন পারবেন না, এখানে থাকলে আমাদেরকে মরতে হবে। ওকে আমরা পরে দেখে নিব, এখন চলুন এখান থেকে পালিয়ে যাই। কি বলছিস মাইন? আমি এই সাধারণ আর্মি অফিসারের ভয়ে পালিয়ে যাব? আমি মাফিয়া ডন রফিক মির্জা। আমার দলের লোকেরা পরে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। বস, এত কিছু চিন্তা করার সময় এখন নেই। আর্মিদের সদস্যরা একে একে আমাদের লোকজনকে শেষ করে ফেলেছে। আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে আমাদের লাশ সেখানে থেকে ফিরে যাবে। রফিক মির্জা তখন সামনে তাকিয়ে দেখলেন সেনাবাহিনীর সদস্যরা গুলি করতে করতে এগিয়ে আসছে। সেই জন্য তিনি তাড়াতাড়ি পিছন দিকে গিয়ে রেডি করে রাখা গাড়িতে উঠে পালিয়ে চলে গেলেন। প্রহন গাড়ির কাছে আসলো, গাড়িটা দ্রুত সেখান থেকে চলে গেল। প্রহন সেখানে দাঁড়িয়ে রেগে মাটিতে লাথি মেরে বলল, কুত্তার বাচ্চা, হাজে পালিয়ে চলে গেলি? তুই কতদিন পালিয়ে থাকতে পারিস সেটা আমিও দেখব। তুই আমাকে চিনিস না, তোর শেষ আমি দেখে ছাড়বো। এরপর সে নিজেকে বকা দিতে দিতে ক্যান্টনমেন্টে ফিরে গেল। ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পর একজন মেজর তার দিকে এগিয়ে আসলেন। এরপর তার কাঁধে হাত রেখে বললেন, আমরা জানতাম ক্যাপ্টেন চৌধুরী, তুমিই পারবে এই ভয়ঙ্কর হামলা থামাতে। আমরা সত্যিই গর্বিত তোমাকে নিয়ে। ধন্যবাদ স্যার, তবে আমার কাছে এই মিশন এখনো শেষ হয়নি। যতক্ষণ না ওই রফিক মির্জা আর তার বন্ধু শরীফ শেখকে শেষ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমরা তো বারবার ওদের চামচাদেরকে মারছি, কিন্তু আসল অপরাধীদের তো পালিয়ে যাচ্ছে। আমার ব্যর্থতার কারণে আজও আমার হাতের কাছে পেয়ে আমি রফিক মির্জাকে ধরতে পারলাম না। মনোবল হারাবে না প্রহন, আমি জানি তুমি পারবে। আমাদের সেই বিশ্বাস আছে, সেই জন্যই আমি এই দায়িত্ব তোমাকে দিয়েছি। আর রফিক মির্জা পালিয়ে গেছে সেই খবর আমাদের কাছে পৌঁছেছে। যত দুর্ধারণা, এখন তারা আপাতত আত্মগোপন চলে যাবে। এরপর যখন বের হবে তখন তুমি তাকে ধরবে। এরপর বিকেলের দিকে 2-3 জন মেজরের সাথে সে সেনাপ্রধানের সাথে দেখা করতে গেল। সেনাপ্রধান তার সাথে হাত মিলালেন। এরপর তাকে ধৈর্যের সাথে মিশনের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার পরামর্শ দিলেন। সেনাপ্রধানের কাছ থেকে উপদেশমূলক অনেক কথা শুনল। একজন ক্যাপ্টেন হয়েও প্রহন চৌধুরীর সেনাবাহিনীতে বেশ পরিচিত, কারণ তার সাহসিকতার প্রমাণ সে বেশ কয়েকবারই দিয়েছে ইতিমধ্যে। বিকেলের দিকে সে ক্যান্টনমেন্টের মধ্যে থাকা ফুটবল মাঠের পাশেই ছিল। তখন হঠাৎ করেই তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় তার মায়ের কল। সে ফোন রিসিভ করতেই তার মা বলে, প্রহন, তুমি কি বাসায় আসবে না? তোমাকে কতদিন ধরে বলছি বাসায় আসো। আম্মু, বাসায় আসবো না এখন, একটু কাজে ব্যস্ত। কিছুদিন যাক, এরপরই বাসায় আসবো। বাবার শরীরের অবস্থা কেমন এখন? না, তুমি 2 দিন পরেই বাসায় আসবে। খুব জরুরি একটা দরকার তোমার সাথে। আর তোমার বাবার শরীর ভালো আছে। কি এমন জরুরি দরকার মা? সেটা তোমাকে সরাসরি বলতে হবে, দূর থেকে বলা যাবে না। তবে শুধু এটাই জেনে রাখো, দরকারটা খুবই জরুরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো। প্রহন তখন আর কিছু বলল না। সে জানে তার মা যখন বলেছে তখন তাকে যেতেই হবে। সাধারণত তার মা তাকে এত জরুরি তলব করে না, তবে হঠাৎ করে যখন যেতে বলেছে সেটা অবশ্যই জরুরি কিছুই হবে। এমনিতেও তার বেশ ছুটি জমে গেছে, কারণ টানা কয়েকটা মিশনের কারণে বাসায় যাওয়া হয়নি, বেশ কয়েক মাস হয়ে গেল। তাই ছুটি পেতে তেমন একটা কষ্ট করতে হলো না। ওদিকে একটি গোপন আস্তানায় একের পর এক মদের ক্লাস শেষ করছে শরীফ শেখ আর তার বন্ধু রফিক মির্জা।
একটুর জন্য প্রাণে ফিরে আর রফিক মির্জা এখনো চাচ্ছে প্রহনের সাথে লড়াই করতে। শরীফ শেখ বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। সে জানে এখন লড়াই করতে যাওয়া মানে আত্মহত্যা করার মতনই ব্যাপার, কারণ আর্মির হাতে তারা এখনো প্রায় জিম্মি। কারণ প্রহন যখন তাদের উপরে আক্রমণ করেছে এবং তাদের এত বড় একটা মিশন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাহলে তার বসে থাকবে না। সে করেই হোক তাদেরকে ধরার চেষ্টা করবে। এখন চারিদিকে সেনাবাহিনীর গুপ্তচর ঘুরে বেড়াবে। শরীফ শেখ তখন তার বন্ধুর দিকে তাকিয়ে বলল, দেখ রফিক, এরকম পাগলামি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমাদেরকে খুব মাথা খাটিয়ে কাজ করতে হবে, কারণ এখন আগ বাড়িয়ে ওদের আক্রমণ করা মানে স্বেচ্ছায় গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়ার মতো। ওরা চারদিকে লুক রেডি করে রেখেছে। আমরা কিছু করার আগেই গোয়েন্দা তত্ত্ব ওদের কাছে পৌঁছে যাবে। শরীফ, আমরা এতদিন কি করলাম তাহলে? আমাদের এত লোকজন, এত অস্ত্র, সব কিছু তাহলে বৃথা হয়ে যাবে সাধারণ কয়েকজন অফিসারের কাছে? কিছু বৃথা যাবে না, সব কিছু আমরাই শাসন করব। আমরা এই দেশ দখলের চিন্তা করছি। এই সময় যদি এরকম বোকামি করি তাহলে শেষে আমাদেরকেই মরতে হবে। সামনেই আমাদের এত বড় একটা মিশন। ওদের দরকার মাদক আর নারী, আর আমাদের দরকার অস্ত্র আর সন্ত্রাসী। আমরা ওদেরকে ঠিকঠাক সাপ্লাই দিতে পারলে ওরাও আমাদের সঠিক সাপ্লাই দিবে। এখন যদি আমরা লিডার হয়ে এরকম বোকামি করি তাহলে আমাদের আন্ডারে থাকা লোকজন সাহস পাবে কি করে? তাহলে তোর প্ল্যান কি? এখন আমরা কি করব? আমাদের যে এত বড় ক্ষতি হয়েছে এইসব বলেও মুখে আনা যাবে না। এখন আমরা কয়েকদিন ওদের সাথে দেখা করার কথা বলে ওদের দেশে গিয়ে লুকিয়ে থাকব। ওইদিকে সব কিছু ঠান্ডা হলে আবার ফিরে আসব। ওদের দেশে যাব কি করে? এয়ারপোর্টে যাওয়ার মাত্রই তো খবর পৌঁছে যাবে সেনাবাহিনীর সদস্যের কাছে, তখন আমরা কি করব? এই কথা শুনতেই শরীফ শেখ হাসতে শুরু করলো। লোকটা গম্ভীর হলেও বেশ ভয়ঙ্কর। হাসতে হাসতে নিজের লম্বা চুলগুলো মাথার পিছনে নিতে নিতে বলল, তুই কি আমাকে এতটাই বোকা মনে করেছিস? আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা এয়ারপোর্টে না, সমুদ্রপথে জাহাজে করে প্রথমে এখান থেকে চলে যাব। এরপর দুবাই থেকে ওদের সাথে দেখা করব গিয়ে। ওদিকে প্রহন পরের দিন সব কিছু গুছিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। পুরো 7 ঘন্টা জার্নি শেষ করে বাড়ি পৌঁছালো। বাসার দরজার সামনেই তার বাবা মা তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। সে গিয়ে বাবা মাকে সালাম করলো। তার মা তাকে ভিতরে নিয়ে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট করতে যাবে তখন তার বাবা রেদওয়ান চৌধুরী তাকে একটা কথা বললেন। এই কথা শুনতেই সে তেলে বেগুনে জ্বলে উঠল, বেশ জোরেই বলে উঠল, 15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতন এত নিচু মন মানসিকতার মানুষ আমি না আব্বু। তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। আর একটা কথা মাথায় ঢুকে নাও, ওই মেয়েকে বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলি রুম থেকে বের হয়ে যান রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমি একজন আর্মি ক্যাপ্টেন হয়ে আমি কি না বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেই ছিলেন। বাসা থেকে উঠে প্রহনের কাছে এগিয়ে গিয়ে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। আব্বু বললেই করতে হবে নাকি? লাইফটা আমার। আমি কাকে বিয়ে করব বা না করব তার সিদ্ধান্ত আমি নেব। জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। তাই বলে আমি আর একটাও কথা না প্রহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তা আর পাল্টাবে না। তোমার আব্বু কথা দিয়ে দিয়েছে বিকেলে আমার সাথে গিয়ে দেখা করে এসো তোমার হবু বউকে। আমার দেখার দরকার নেই। বিয়ে যখন করতেই হবে, ওকে ডান, আমি বিয়ে করব। কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়ে করতে হবে। মুচকি হেসে কথাগুলো বললেন মিসেস ইয়াসমিন। রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল। বিড়বিড় করে বলল, নিজের মা বাবাই আজ অপরিচিতদের মতন বিহেভ করছে। ওদিকে সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি। বড় 2 ছেলের পর এই মেয়েটা যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলো চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই। একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো তার সাধ্য ওনার আছে।
কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখে পড়ে চৈতির উপরে। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয়েছে চৈতির। রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির। এই রিফাতের নামে এমন কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগেকার কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়ার মেয়েকে ধর্ষণ করেছিল। পুলিশকে খবর দিয়ে কোনো লাভ হয়নি। পুলিশ কিছু করেনি এই রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছুই হয়নি। চেয়ারে বসে বসে এইসব কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হবার সময় ঘনিয়ে এসেছে। প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জুনায়েদ সর্দার। স্বামীর চিন্তিত মুখ দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে। আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসে সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাদের চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালেই সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কোথায় দেখছি মেতে? এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণের মতন লাফিয়ে বেড়াচ্ছে। এই অবেলায় মেয়েটাকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয়। জুনাইদা আর কথা বাড়ালো না, দ্রুত হেঁটে চলে গেলেন। বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে এইবার বেশ ডাগর ডাগর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়েই চৈদিকে সারা বাড়ি খুঁজে পেলেন জুনাইদা। এই মেয়েটি চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচণ্ড চঞ্চল। সারাদিন চঞ্চলা হরিণের ন্যায় লাফালাফি করে বেড়ায়। জুনাইদা হাফ ছাড়ল। চৈতি, চৈতি কই তুই? চৈতির কোনো সাড়া পেল না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে বার কয়েক ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে চৈতি। ওইদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতে তাকাতে জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। এই অসময়ে তুই পেয়ারার গাছের ডালে কি করছিস চৈতি? নেমে আয় বলছি জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনেই ঢোক গিলল চৈতি। চটজলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছোট্টে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও চেয়ারে বসে বাইরের সবুজ সমারোহে প্রকৃতি দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বিড়াল ছাড়ার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা কোথায় ছিলে এত সময়? বাগানে পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলে? সর্দার সাহেব আর কিছু বললেন না। চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন। চৈতি প্রশ্নসূচক চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে গলায় জিজ্ঞাসা করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তো কষ্ট হবে না আম্মা? চৈতি অবাক চোখে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদা শাড়ির আঁচলে নিজের ছোঁজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতরে। কিছুদিন পরেই তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারোর বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতরে অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করেই এমন একটা সিদ্ধান্ত নেওয়ার মানেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছে প্রহন। একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন বাবা মাকে মানানো যেত, তাহলে সেনাবাহিনীতে গেলে তার 3-4 বছরে ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্য বিবাহ করার মতো নিচু একটা কাজকে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাগ কম হয়নি। দেয়ালের ঘড়িটা টুং টুং আওয়াজ করে জানান দিচ্ছে সে 12টার ঘরে এসে পৌঁছে গেছে। প্রহন ব্যালকনি থেকে রুমে আসলো। মা বাবার উপরে জেদ করে রাতের খাবারটাও খায়নি ও। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সব কিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে প্রহন। না হলে আজকেই আবার সেনাবাহিনীতে ফিরে যেত। বিছানায় শুয়ে
এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝেও মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে হয়তো সম্ভব নয়। সর্দার সাহেব পাশে ঘুমিয়ে আছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেবের দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আম্মা ক্ষমা করিস আম্মা, আব্বু যা করেছে তোর ভালোর জন্য করেছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটেছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুফুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চাচ্ছেন না বেদোয়ান চৌধুরী। সূর্যের সোনালি আভা জালের কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই পুরো কুচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল প্রহন। সেই আরামের ঘুমটা সূর্যমামা ভেঙে দিল। দুই হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলো বেলা 10টা। 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে না যেতে। চৈতি তো মহা খুশি, আজ স্কুলে যেতে হবে না, আর রাস্তায় ওই রিফাতের কুটুক্তির সম্মুখীনও হতে হবে না। বড়ভাবি চৈতির রুমে সে বিছানার উপরে একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভ্রু কুচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করেই ফেলল, শাড়ি চুরি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে তখনই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ, এদিকে আসো, চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। মায়ের এমন কথায় আগামাতে কিছুই বুঝল না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। ওদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ড্রয়িং রুমের সবার হই হুল্লোড়ে ভ্রু কুচকে দেখছে প্রহন। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্তি হয়ে বলল, হ্যাঁ মত আছে, না থাকলে কি এসেছে বলুন তো, আব্বুর জন্য বিয়েটা তো করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিনও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে তখনই পেছন থেকে কাজিন দলের একজন বলে উঠল, ভাই নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়েছি মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিয়ে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তারই মধ্যে থেকে প্রহনের সমবয়সী ইফতি কথাটি বলে উঠল, প্রহন বসে আছিস কেন, খেয়ে নে। মেয়েদের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপরেই রয়ে গেল। সবাই শুধু হাঁ করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তিমতো একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলতো ওকে এখনই কথাটা বলার? আসলে আমি বুঝতে পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখন অনেক কাজ বাকি পড়ে আছে। ওদিকে বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি মেরে দেখল সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানলার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরও কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতিরও মনটা আনচান করছে খেলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৌটি মুচকি হেসে রুম থেকে বের হতে যাওয়ার সময় আবারও কিছু একটা মনে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে ঠিক তেমনই খুব ভয়ও পায়। তাই এখন স্পষ্ট মনে আছে সে একবার ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল বটে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা রাখল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার। বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষিয়ে জ্বর মেরেছিলেন মেয়ের গালে।
সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হবার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানের আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে 30 বার কান ধরে উঠবোস করতে করতে এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চর খেয়ে রাতে কি না জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতে গেলেই গালে হাত চলে যায় তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানলার পাশে দাঁড়িয়েছে রইল আকাশ পানে। বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনো হলুদ মাখিয়ে গোসল করালে না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাওয়ার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্যেই এক প্রকার বাধ্য হয়ে রেদোয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানলার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার উপরে রাখা নতুন শাড়িটা ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করল চৈতি। আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না? শান্ত কণ্ঠে বলা চৈতির কথাটা বেশ খারাপ লাগে রূপার। বিছানার উপরে শাড়িটা রেখে 2 হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্ছি মেয়ে এত শান্ত গলায় এত বড় একটা সত্য কথা কি করে বলে দিলে? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘেদের আধিপত্য। এখনই যেন টুপ করে গড়িয়ে পড়বে পানি। রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেওয়া যাবে না, এইভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট ননদটাকে বিয়ে দিয়ে পর করে দিতে পারি বলো? বড়বাবের কথা শুনে মুচকি হাসলো চৈতি। রূপা খেয়াল করলো এই হাসি সেই চঞ্চল চৈতি নেই। এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখতে পেল সে। আমি শুনেছি ভাবি, আব্বু উঠান থেকে চিৎকার করছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য। এমনটা তো বিয়ের কোনেকে করে তাই না? ও এই কথা। তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করাই না, চুন দিয়ে করাই। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো, শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবে। চৈতিকে কোনো রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি। প্রবণ যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে শাওয়ার নিতে চলে গেলেন। রেদোয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইল তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহন। ড্রয়িং রুমে সবাই বসেছিল। কারোর সাথে কোনো কথা না বলে উপরে নিচের রুমে চলে গেল। এত সময় বাইরের ধুলোবালি শরীরে মেখেছে ও। টাটকা একটা গোসল করলে অস্বস্তি জেগে বসবে। ওদিকে সবার সব কথা শুনে গোসল করে নিয়েছে চৈতি। বড়ভাবি তো বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সব কিছু শুনল সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগে যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানলার গ্রিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে? সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদোয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জিদ করে বসে আছে বিছানার উপরে। মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদোয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদোয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? একটা আনম্যাচিউর মেয়ের সাথে আমাকে কেন জড়াচ্ছ তোমরা? তুমি তো ম্যাচিউর, সমস্যা না। প্রহন অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে। অথচ এই মানুষটা কখনোই বাল্যবিবাহকে সমর্থন করতেন না। আজ এই মানুষটাই তার নিজের ছেলের সাথে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি। বলেই রেদোয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিনও প্রহনের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহন।
শুধু একটাবার বিয়েটা হোক আর আমি এই বাড়ি থেকে যাই, আমাকে আর খুঁজেও পাবে না। এখান থেকে আমি গিয়ে পোস্টিংয়ের জন্য আবেদন করব। মনে মনে কথাগুলো বলে তৈরি হয়ে নিচে গেল প্রহন। প্রহনকে দেখে মুচকে হেসে গাড়িতে উঠে বসলেন রেদওয়ান চৌধুরী। ছেলের বউয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেদওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৈতিকে বউ সাজানো তার দুই ভাবি রুফা আর শিফা। ছোট মস্তিষ্ক আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগেই। বিছানার উপরে বউ সেজে পুতুল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে এসে পৌঁছেছে প্রহনরা। ঘড়িতে তখন রাত প্রায় 8টা। সর্দার সাহেব এখন ওনার দুই ছেলেকে সাদেক এবং সাজেদের সাথে আরও কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরীকে এগিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষজন তেমন একটা না থাকলেও কম নেই। এই হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজে ডেকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে প্রহনের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশেই ছিল না, গড় গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। রূপা দেখেছিল সর্দার সাহেবের চোখে অশ্রুকণা, যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় এখন রাত 11টা 20। নিজের রুমের বিছানায় এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিন পতন নীরবতা বিরাজ করছে চৈতির রুমের জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদওয়ান চৌধুরীর খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনেই করলেন না চৌধুরীর পরিবার সদস্যরা। বসার ঘরের সোফায় বসে পান চিবোতে চিবোতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাইতে হইছে, এত রাইতে আমি আমার নাতনিরে নিয়া যাইতে দিতাম না। বাসর ঘর সাজান লাগলে চৈতির ঘরে সাজাও। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন প্রহন। কি বলে এই মহিলা, মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় হচ্ছে, এখনও সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশেই বসে ঝুমোচ্ছে ইফতিয়ার সহ অন্য সব কাজিনরা। দেখ দাদুমণি জামাইয়া যা কইব সব চুপ কইরা শুনবি, রুমের ভেতর আইলেই সালাম করবি, একদম মাথা উঁচু কইরা তাকাবি না। চৈতি চুপ করে দাঁড়িয়ে কথাগুলো হজম করলো, প্রতি উত্তর করল না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপা আর সিফার সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখিও ভাবিকে। চৈতি কাল ফ্যাল করে চেয়ে রইল রূপার মুখ পানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজার বাইরে থেকে বন্ধ করে দিলে চলে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো প্রহন। নিজের উপর প্রচণ্ড বিরক্ত সে। বিয়েটা ছুটিতে বাড়িতে না আসলে বিয়েটা করতে হতো না তাকে। একবার যদি জেসিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্য বিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এই সব হাবিজাবি ভাবতে ভাবতে প্রহনের চোখ পড়ল বিছানার উপরে লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্বী কিশোরীর উপরে। চুলগুলো ছাড়া, পাশে বালিশের উপরে ছড়িয়ে আছে। ফ্যানের বাতাসে উড়ছে অবাধ্য চুলগুলো। প্রহনীর হঠাৎ করেই মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে ও। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপরে অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যাস নেই চৈতি। রূপার রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দিতেই নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদয়। এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রবণ। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘোরেই নড়ে চড়ে উঠল চৈতি। হুঁশ ফিরল প্রহণে। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহণকে বেরিয়ে যেতে দেখল না কেউ। চৈতিদের গ্রামের কিছুটা চিনা নেই প্রহণের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড় বিড় করে বলল, এই আনমেচুর একটা বাচ্চা মেয়ের সাথে আমি কি করে সংসার করব? আমি সংসার করা তো দূরের কথা, মানে নেই তো হিমশিম খেতে হবে। বসার মতো
কিছু না পেয়ে বাগানের ঘাসের উপরেই বসে পড়ল প্রহণ। সময় কি অদ্ভুত! 2 দিনের মধ্যেই এক নিমিষে জীবনের মোড় ঘুরিয়ে দিল। এমনভাবে বিয়ে করতে হবে ভুলেও ভাবিনি। একটা 15 বছর বয়সী কিশোরী মেয়েকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সে পার্থক্য কত হবে? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিছিয়ে একটা মেয়ে আমার বউ, ভাবা যায়? একটা দুষ্টু মশা সে কখন থেকে প্রহণের কানের কাছে গান গেয়েই যাচ্ছে। প্রহণ যতবারই মশাটাকে মারতে যায় ততবারই মশাটা হাত ফসকে বেরিয়ে যায়। বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিল, আর সে পিচ্চি মেয়ে আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানলাটা খোলাই ছিল। সূর্য এখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত। আলোক রোশনির মাধ্যমে ঠিক তখনই সেই আলোর কিছুটা জানলার ফাঁক দিয়ে প্রবেশ করলো চৈতির রুমে। এত আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতি। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতে চোখ জোরে নিদ্রারা আবার ভিড় করার চেষ্টা করলো। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিন্তা ভাব কাটিয়ে জানলার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতেই নিজের শরীরের এলোমেলো কুচির ভাঁজ হয়ে কুচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালের সব কিছু মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে ধপ করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকেই দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে। বুঝে ওঠার চেষ্টা করলো রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তার। চৈতি আর বেশি কিছু ভাবল না। আসলে তার ভাবতে আগ্রহী হলো না। তাই সে বাসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আছে প্রহণের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে। বাগানের দিকটায় খেয়াল করেনি তারা। খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের উপরে শুয়ে আছে একজনের ছেলে এবং আরেকজনের একমাত্র মেয়ের জামাই। ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহণের ক্ষেত্রে। পাখির কিচিরমিচির শব্দে আর বেশিক্ষণ সে জায়গায় থাকতে পারল না প্রহণ। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে গেলে হাতের মুঠে বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বাস্ক। বাস্কটা দেখে মনে পড়ে গেল গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিলেন নতুন বউকে দেওয়ার জন্য। বাক্সটা খুলে তার ভেতরে একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহণ। মোবাইল খুঁজেও পেল না। তার রাতে পিচ্ছির বিছানায় উপরেই রেখে এসেছিল মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য সর্দার সাহেবের বাসার ঘরের সোফা। সেখানে বসেই মুখের ট্যাপ লাগাবে। কারো কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু তার আগেই মোবাইলটা নিতে হবে। মুখ দিয়ে বের হতেই বিছানার উপরে সিফাকে বসে থাকতে রেখে এগিয়ে গেল চৈতি। সিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরে দিয়ে বলল, তৈরি হয়ে নিজে নাস্তা করতে আসো। এমন সময় রুমের অন্য কারোর প্রবেশ ঘটল। রূপা এসেছে। দরজা বন্ধ করতে করতে সিফার দিকে প্রশ্ন ছুড়ল, মেঝো, চৈতিকে কি কখনো নিজে থেকে শাড়ি পরতে দেখেছিস? ও কি ঠিকমতো শাড়ি পরতে পারে না, না সামলাতে পারে বলতো? রূপা কথার উত্তর দিল না। সিফা শাড়ির ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দিব। ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় রূপা চৈতির বাঁ হাত ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করে, আমাদের দুলাভাই রাতে কি উপহার দিয়েছে বললে না তো ননদি? কই, কেউ কিছু দেয়নি তো। দেয়নি মানে? প্রথম রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে সিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তুমি আসলে অনেক ছোট। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজা খুলে প্রহণকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসল রূপা। প্রহণকে ভেতরে আসতে বলে সিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজের রুম থেকে। বের হয়ে যায় রূপা। রূপার ইশারা বুঝতে পেরে সিফাও শাড়িটা বিছানার উপর রেখে প্রহণকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পর এই প্রথম প্রহণকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটি
দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এমন সময় এই মোবাইলটা খেয়াল করেনি কেউ। প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিড় করে চৈতি বলে উঠল, উনি কি তাহলে আমার স্বামী? নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাবে। চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন প্রহনের বড় মামি। লাল পেরে কালো শাড়ি পরিহিত কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন থমকে গিয়েছিল প্রহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখ ফেরালো, বা হাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করতে করতে সোফায় এসে বসে পড়ল। জুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দিই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি। জুনাইদা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন। রূপা সাথে যেতে চাইলেও বারণ করে দেন তিনি। মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে তার, যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না, মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সব কিছু জানতে হবে কেন? চৈতির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা। আলমারি খুলতেই পেয়ে গেলেন শাড়িটা। রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। শাড়িটা নিয়ে এসে বিছানার উপরে রাখলেন জুনাইদা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। মা কিছু বলার আগেই চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতেই কি হবে আম্মু? জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এসব বোঝাই বলতো? আচ্ছা বাদ দে এসব, আমি কি বলি শোন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে, আরেকটা তার বাপের বাড়ির লোকজন নিয়ে। জুনাইদার এইসব কথায় কিছুটা বিরক্ত হলো চৈতিক। কথাগুলো শুনতে ভালো লাগছে না তার। মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন জুনাইদা। কথা ঘোরানোর জন্য বলে উঠলেন, আমার চঞ্চল হরিণের ন্যায় কন্যা, আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো? মায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৌতি। গতকাল থেকে মেয়েতে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমেষেই। মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বললেন, এইভাবেই হাসি খুশি থাকবি সব সময়। বিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে ফেলেছি, তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনোই কমবে না মা। মায়ের কথা শুনে মলিন হেসে চৈতি বলল, তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে তাকে। মেয়ের এত প্রশ্নের উত্তর কি করে দিবেন তিনি? তোর জীবনটা সুন্দর করতে হবে মা, এখন থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগতো তোর। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে, সর্দার পরিবারে একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার। এটা কি আমার পরিচয় না? চুপ কর চৈতি, আর একটাও কথা নয়। আমরা যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি। এখন না হলেও একদিন না একদিন ঠিকই বুঝবি, মিলিয়ে নিস তখন। চৈতি চুপ হয়ে গেল, আর একটা কথাও বাড়ালো না। যা হচ্ছে হোক, আটকানোর ক্ষমতা নেই তার। জুনাইদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ওদিকে ইফতি প্রহনকে বলল, কিরে ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো বল? ইফতির কথা শুনে মাথা তুলে ইফতির দিকে তাকালো প্রহন। দেখ ভাই, মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই। উল্টাপাল্টা বলে রাগাবি না আমাকে। তবে যাই বলিস না কেন, তোর কেশরী বউটা কিন্তু অনেক জোস। আমি যদি তোর জায়গায় থাকতাম, বিয়ে করতে পেরেও এত জেদ করে বসে থাকতাম না। ইফতির বলা কথাটা কর্ণকুহরে যেতেই রাগের শরীর গিজগিজ করে উঠল প্রহনের। ইফতিরা ঠাঁটিয়ে কয়েকটা চড় মারতে পারলে শান্তি লাগতো প্রহনের। নিজেকে সামলিয়ে বাসা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন। মেয়ের বিদায়ের সময় সর্দার সাহেব চৈতির হাত প্রহনের হাতে তুলে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলেছিলেন, থেকে খুব বেশি আদরে বড় করেছি আমার পরিচয় টুকরা মেয়েতে। আমার সেই যত্ন করে বড় করা সোনার টুকরা তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য। আর মেয়েকে সুখে রেখো। প্রতি উত্তরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের। শুধু মনের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিল কেন? মনের কথা মনেই থেকে গেল তার।
মুখ ফুটে আর বেরিয়ে আসতে দেয়নি প্রহন। কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে। তখন হঠাৎ মনে পড়ল, বেশি সুন্দর দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল? আবার মনে হলো না, এর চেয়ে ও কত সুন্দরী আছে, হয়তো অন্য কোনো কারণ। ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলো না প্রহন। সর্দার বাড়ির সবাই যখন চৈতিকে বিদায় দিতে ব্যস্ত, তখন চৈতি অবাক হয়ে শুধু দেখছে সবাইকে। খারাপ লাগছে খুবই। এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখলো চৈতি। সবার চোখেই আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠের রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও যে আজ শ্রাবণের ধারা নামার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে। সে খবর কে রাখে? কেউই রাখে না। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার মুহূর্তগুলো ভীষণ বিষাদে ঘেরা থাকে। ছোট থেকে যাদের সাথে পথ চলা শুরু হয়, হঠাৎ করেই মাঝপথের নতুন অতিথির সাথে জীবনে পথ চলতে হয়। কি অদ্ভুত নিয়ম না! প্রচণ্ড কান্না পাওয়ার পরও চোখ থেকে এক ফোঁটাও জল গড়িয়ে পড়তে দেয়নি চৈতি। বুকের ভেতর জয়ের সাথে নিজেই মোকাবিলা করে গেছে। তীব্র ভালোবাসা যেমন কাছে টানে, ঠিক তেমনই তীব্র অভিমান অনেক দূরে নিয়ে যায়। বাবা মায়ের প্রতি সেই অভিমানটাই জন্মে গেছে চৈতির মনে। মেয়েটা যে বড্ড অভিমানী। সন্ধ্যা হলো, ঘরে ঘরে বাতি জ্বলে উঠল। একটু পরেই মসজিদে মাইক থেকে ভেসে আসবে নামাজের আহ্বানের সুর। মিনিট 20 আগেই বাড়ি এসে পৌঁছায় প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত। নতুন জায়গায় নতুন পরিবেশে কেমন যেন ভয় ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ। পরিচিত বলতে শুধু রেদোয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন, এনাদেরকে আরও কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দিয়ে গেছে, সেই অবস্থাতেই থ মেরে বসে আছে সে। বাড়িতে হলে এতক্ষণে 3-4 বার সারা বাড়ি চক্কর দেওয়া হয়ে যেত। চৈতির বেশ জল তেষ্টা পেয়েছে। প্রহনের রুমের কোথাও পানির জগও দেখল না ও। এত বড় রুমে একটা পানির জগ বা বোতল নেই, ধুর। রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে দরজার দিকে চাকালো চৈতি। প্রহন এসেছে। বিছানার উপরে বসে থাকা চৈতির দিকে এক পলক তাকিয়ে কাভার থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন। এখনো পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন। শুনতে পাবেই বা কি করে? চৈতি যে তার সামনে এখনো একটু শব্দটিও করেনি। গোসল করে গা মোছার জন্য তোয়ালে নিতে ভুলে গেছে প্রহন। ওয়াশরুমের দরজায় কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে তার প্রথম কথা ছিল, ব্যালকনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দিবা পিচ্ছি? প্রহনের দিকে তাকালো চৈতি। অর্ধেক মাথা বের করে আছে, চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। চৈতি বিছানা থেকে নেমে ব্যালকনি থেকে তোয়ালিটা এনে প্রহনের হাতে দিয়েই তার হাতের সাথে স্পর্শ করে। মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার কাছ থেকে সরে আসতে আসতে চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটির সাথে কি করে কাটাবে সে? ভাবতেই কেমন অস্থির অস্থির লাগছে মনে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখলো বিছানার উপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞাসা করলো, কিছু প্রয়োজন তোমার? প্রহনের সাই পেয়ে চৈতি মাথা নিচু করে উত্তর দিল, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই প্রথমবার প্রহন নিজের নবনী কিশোরী বইয়ের কণ্ঠস্বর শুনল। কি মিষ্টি শোনালো কথাটা। মেয়েটার কণ্ঠস্বর সত্যি কি এত সুন্দর, নাকি আমার কানে শুধু সুন্দর লাগলো? প্রহন দরজার কাছে এগিয়ে গিয়ে গলার স্বর উঁচু করে বলল, আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। তার সামনে থাকা কাজলকে দেখিয়ে বললেন, কাজল, প্রহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপি নামাজ পড়ে নেই। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ প্রহনের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিলই সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েই গেল। ডাইনিং টেবিলের উপরে রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে নিয়ে প্রহনের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। ওদিকে শরীফ শেখ আর রফিক মির্জার আসার খবর পেয়ে একজন লোক তাদের রিসিভ করার জন্য স্পিড বোট পাঠালো, কারণ জাহাজ উপকূলের কাছাকাছি এলেও গতি কম। যখন শরীফ শেখ আর রফিক মির্জা গিয়ে নিজেদের কাঙ্ক্ষিত মানুষটার সামনে দাঁড়ালো, তখন লোকটা তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আসবে আমাকে আগে জানালে আমি আরও ভালো ব্যবস্থা করে রাখতাম। হঠাৎ আসবে জেনে আর তেমন কিছু করতে পারিনি। শরীফ শেখ হাসলেন লোকটার কথা শুনে। এরপর তার সাথে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠলেন। গাড়ি চলল এয়ারপোর্টের উদ্দেশ্যে। শরীফ শেখের পাশে বসে থাকা লোকটা বলল, আমি আজ এই মুহূর্তে সিঙ্গাপুরে ফিরে যাচ্ছি। তোমাদেরও যাওয়ার ব্যবস্থা করে রেখেছি, তবে
আমার এখানে হঠাৎ আসার কারণটা তো বললেন না। না, তেমন বড় কোনো কারণ নেই, কিন্তু হঠাৎ মনে হলো হাওয়া পাল্টানো দরকার, তাই চলে এলাম। হাওয়া পাল্টানো ভালো, তবে সামনে তো আমাদের বেশ বড় একটা ডিল হওয়ার কথা। এই ব্যাপারে কি ভাবলেন? সব রেডি আছে, সময় মতো কাজও হয়ে যাবে। আমাদের এখানে আসার এটাও একটা কারণ। আমাদের জন্য যাদের রেডি করেছো তাদের সাথে পরিচয় হয়ে যাওয়াও ভালো। বলেই তিনি কথার প্রসঙ্গ এড়িয়ে গেলেন, কারণ রফিক মির্জা হয়তো কথার ফাঁকে সত্যিটা বলে দিবে। তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে প্রহন চৈতিকে বলল, পিচি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। প্রহনের হাতে তোয়ালিটা চৈতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। বেলকনিতে এটা মেলে দিয়ে এসো, যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের আদর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পা বাড়াতে যাবে, তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে পারল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাটা দিয়ে উঠল চৈতি। কেউ হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশের হৃদয়। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণে। চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটমিটিয়ে হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহন চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালিটা নিয়ে ব্যালকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রয়িং টেবিলের ড্রয়ারে থেকে ঘড়ি বের করতে হাতে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকে এখনো সামলাতে পারো না পিচি? আর এই শাড়ি কি করে সামলে রাখবি? চৈতি মিনমিনে গলায় উত্তর দিল, শাড়ি পরার অভ্যাস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। প্রহন এগিয়ে আসলো চৈতির দিকে। চৈতির সামনাসামনি বসে মুখটা চৈতির মুখের কাছাকাছি এনে বলল, শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়ে বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝালঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথা এই প্রথম শুনছে ও। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক অদর দেখে ভীষণ ভালো লাগা কাজ করলো পুরুষের সেই কঠিন হৃদয় জুড়ে। দরজায় টোকা পড়ল। প্রহন বসা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল ও। আমু কোথায়? রুমের ভেতরে প্রবেশ করতে করতে কাজল উত্তর দিল, ফুপি নামাজ পড়ছে, তাই তো আমাকে বললো পানি নিয়ে যেতে। কাজলের হাত থেকে পানির জগ নিয়ে প্রহন বলে উঠল, দেওয়া হয়ে গেছে, এইবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রহন ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টোপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। রেগে প্রহনের রুম ত্যাগ করলো কাজল। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের উপরে পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বাঁধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি, মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়ি বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলো না চৈতি। সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহনের বাচ্চা পিচ্ছি বলে ডাকা ডাকগুলোর প্রতি প্রচন্ড বিরক্ত হলো চৈতি। কি আজব, আমি কি এখনো ছোট বাবুদের মতো যে আমাকে বাচ্চা ডাকতে হবে? ধরিত্রী তখন নিশিথিনীর গাঢ় আমায় ছেয়ে গেছে। তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্নের শব্দে বারংবার কেঁপে উঠেছে চৈতি। পরনে তার সালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন জানি ছটফট করছে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 10টা। প্রহন যে সেই বেরিয়েছে আর ফেরেনি। কিছুক্ষণ আগে মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছে। একটা মেয়ে ভীষণ প্রয়োজন ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছে পূরণ করেছেন চৈতির মধ্য দিয়ে। চৈতিকে নিজের মেয়ের চোখেই দেখেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই প্রস্তাব দিয়ে বসেছিলেন তিনি। আপনার আদরের মেয়েকে আমাকে দিবেন ভাই, কথা দিচ্ছি কখনো অনাদরে অবহেলায় রাখবো না। সর্দার সাহেব প্রতি উত্তরে বলেছিলেন, কোন অধিকারে? রেদওয়ান চৌধুরী উঁচু গলায় বলেছিলেন, আমার একমাত্র ছেলের বউয়ের অধিকারে। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্ছি? পুরুষালী ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যের বাইরে সে কখনোই অন্য পুরুষের কথা শুনতে অভ্যস্ত না। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগলো চৈতির দিকে। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে নীল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মন খারাপই
কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হলো প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞাসা করলো, বাচ্চা, তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো, ঠিক প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হলো সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পেটে কুল ঘিসু মেরে হাত ব্যথা করে ফেলতো, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, এত সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রহন উত্তর দিল, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলে ডাকছি। এইসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? হাল ছাড়ল না চৈতি। অযথা তর্ক করে লাভ নেই। চৈতি। চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিচ্ছি? ছোট থেকেই যখন কাউকে নিজের নাম বলতো তখন সবাই মুচকি একটা হেসে বলতো, বাহ, বেশ সুন্দর নাম তো, কে রেখেছে? চৈতি বেশ খুশি হয়ে উত্তর দিত, আমার আব্বু। কিন্তু এই প্রথম প্রহনের মুখে এমন কথা শুনে তার চোখ বনে গেল চৈতি। কারণ নাম শুনে কেউ এরকম আজব প্রশ্ন করে তা জানা নেই চৈতির। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও বলে উঠল, পিচ্ছি, উত্তর দিচ্ছ না যে? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খা খা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা। গ্রীষ্মের উত্তপ্ত কোনো একদিনই? হুম। তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকে কেমন শান্ত করে দিয়েছে। সে খবর কি প্রহন জানে? না, জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11টার ঘর পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো প্রহন। তারপর রাশভারী গলায় বলল, খেয়েছো বাচ্চা? হুম, ভালো মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা? সে আবার কে? সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছো, ভেরি গুড। আপনার আম্মু। প্রহন ব্যালকনি থেকে রুমের ভিতরে যেতে যেতে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্ছি। প্রহনের পেছন পেছন চৈতিও এলো। বেশ কিছুক্ষণ যাবৎ একটা কথা বলবে বলবে করেও বলার সাহস হয়ে উঠছে না চৈতির। ডান হাত দিয়ে বা হাতের আঙুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে বলল, শুনেন, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। চৈতির দিকে তাকালো প্রহন। নতুন জায়গা, যে মেয়েটা মন কেন খারাপ ছিল তা একমাত্র বুঝতে পারল সে। পকেট থেকে মোবাইল বের করে বলল, তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্ছি। আমার মুখস্থ আছে। ওকে, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের ওপাশ থেকে হ্যালো, কে বলে গেছেন টানা 1 মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আছে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করে বসে, এমন করলে কেন পিচ্ছি? চৈতির সোজা সাপটা উত্তর, জানি না। প্রহন আর কিছু বলল না এই ব্যাপারে। সোফায় গিয়ে শুয়ে পড়ল আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছে? মনে মনে ভাবলো চৈতি। মনের মধ্যে ভেসে ওঠা প্রশ্নটা করেই ফেলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠেই চৈতির কাছে আসতেই ঘাবড়ে গেল চৈতি। হাসল প্রহন। নিজের মুখটাকে চৈতির মুখের কাছে নিয়ে গিয়ে মুচকি হেসে বলল, তুমি অনেক ছোট পিচ্ছি, বুঝবে না। অন্তরিক্ষ জুড়ে তেজস্নিধি দিনমণির আধিপত্য বিস্তার করেছে। ভোর হয়েছে যে, সূর্য যেন আজ খেপেছে। তার সে কি তেজ! জানলার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটোপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর উপরে। ঘুমের মাঝেই ভ্রুযুগল কুঁচকে ফেলল সে। 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসলো চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। সকাল 10টা বেজে 34 মিনিট। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। নিদ্রা ধরা দেয়নি তাকে। ফজরের আজানের আগে শয়তানে এমন ঘুম পাড়িয়ে দিয়েছে যে সেই ঘুম কিছুক্ষণ আগেই দিনমণির ঝাঁঝালো আলোতে ভাঙল। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতি। ব্রাশটা তো বাড়িতেই রেখে এসেছে। মন খারাপ করে আবারও বিছানার উপরে বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রহন। বিছানা থেকে চৈতির দিকে তাকিয়ে বলল,
পিচি ঘুম ভাঙলো? চৈতি প্রতি উত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহনের বদন পানে চেয়ে রইল। পেছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিয়ে চৈতির দিকে অবাক হলো চৈতি। না বলতে বুঝে গেলেন কি করে? প্রতি উত্তরে মুচকি হেসে প্রহন বলল, দ্রুত মুখ ধুয়ে আসি পিচি, আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছুই না খেয়েই। আরেক দফা অবাক হলো চৈতি, মনে মনে ভাবলো, আমার আব্বু আম্মুর মতন ওনারাও কত ভালো। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আগে কোথাও দেখেছেন কি আপা? সোফায় বসে থাকা মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন নিজের ভাইয়ের বইয়ের কথায়। অধর জুড়ে হাসির রেখা টেনে উত্তর দিলেন, বউ না তো, চৈতি তো আমার মেয়ে। আর বাড়ির মেয়ে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গা, নতুন পরিবেশে, নতুন সব মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হতেই পারে। হয়তো বিছানা বদলের জন্য রাতে মেয়েটা ঠিকমতো ঘুম হয়নি, তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। হুট করেই তো আর সব কিছু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। মিসেস ইয়াসমিন কথা শুনে মুখ ভেঙচি দিয়ে সেই স্থান ত্যাগ করতে করতে প্রহনের বড় মামি বলে উঠল, বেশি মাথায় তুলিয়ে না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে। সে দেখা যাবে, আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানোই উত্তম তোমার জন্য, বুঝতেই তো পারছো আমি ছেড়ে কথা বলবো না। অপমানিত হয়ে ডেকে গটগট করে চলে গেল প্রহনের মামি। মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এই দীর্ঘশ্বাস কোনো আফসোস বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির। জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারা তৃপ্তির। রাতে সোফা এক পাশ হয়ে শুয়ে থাকার ফলে ঘর ব্যথা হয়ে গেছে প্রহনের, ঘুম হয়নি ঠিক মতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মি ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো, তবুও ঘুমিয়েছিল সে। বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে, এমনিতেই কেমন চুপসে যায় প্রহনের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল, প্রহন তখন আখিচোরা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়েছিল। প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রহরের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। পিচি একটা কাজ করতে পারবে? জি বলুন। আগে নাস্তা করে আসো, যাও, তারপর বলবো, বুঝছো পিচি? সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বসা থেকে উঠে গিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। ওনাকে দেখেই হাসলো চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেই ছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার চেষ্টায় যথেষ্ট চেষ্টা করছেন তিনি। নিজের হাতে খাইয়ে দিতেও ভাবছে না। মেয়ের অভাব চেয়ে পূরণ হয়েছে তার। এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায়? নাস্তা করার শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল, পিচি তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন। চৈতির সামনে মুখ ফুটে হাসতেও পারছেন না, মেয়েটা লজ্জা পাবে দেখে। তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, একদমই না, রূপকথার গল্পে রাজা যে রাজকন্যা আছে ঠিক তার মতন দেখতে আমার সোনা মাকে। কথাটা বলেই চৈতির কপালে চুমু খেলেন মিসেস ইয়াসমিন। রুমে যা, প্রহন ডেকেছে। প্রহনকে? চৈতির এমন প্রশ্ন শুনে মিসেস ইয়াসমিন হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই এমন হলো। এমন প্রশ্ন করাটা অস্বাভাবিক নয়। বিয়ের আগে তো মেয়েটা প্রহনকে তো দেখেইনি, তাহলে নামটা না জানাটা অস্বাভাবিকের ক্ষেত্রে পড়ে না। মিসেস ইয়াসমিন মুচকি হেসে চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, আমার ছেলের নাম প্রহন চৌধুরী, সম্পর্কে যে তোর স্বামী হয়। আর এখন থেকে মানুষজন তাকে মিসেস প্রহন চৌধুরী বলে ডাকবে, বুঝলি মেয়ে? এখন যা, উপরের রুমে যা, দেখে আয় কেন ডাকছে। চৈতি চুপ করে বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আনমনে কয়েকবার আওড়াতে লাগলো, মিসেস প্রহন চৌধুরী। নামটা তার বুকের বাঁ পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বেশি।
ওদিকে রায়ানের সাথে বসে নিজেদের বিজনেসের ব্যাপারে আলোচনা করছিল শরীফ শেখ আর রফিক মির্জা। ঠিক তখনই তাদের কাছে মাহিনের কল আসে। মাহিনের কল দেখে রফিক মির্জা ফোন রিসিভ করে তখন মাহিন বেশ হাসি মুখেই বলে, হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন খুব দ্রুতই আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের যে কোনো একটা গল্প এনজয় করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।